রাজন আজগার তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে। ভবনটি ২১ তলা। প্রতিটা ফ্লোর ভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবাসিক একটা ফ্লোর ছিল ১৮ তলায়। সেখানেই তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে। পুরো ৭ ঘন্টা পর তার লাশের হদিশ পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট, তখন তার বাপ ক্রস ফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল। পলাশকে অমানসিক অত্যাচার করত। যখন তখন পশুর মতো মারা, খেতে না দেওয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখা থেকে শুরু করে সবটুকু ঠাঁই সে কাকার কাছেই পেয়েছে। পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল। একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে। তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। উপরের চামড়া পুড়ে শরীরের মাংস ঝলসে গেল। পলাশ খুব কাঁদছিল, যদিও সে জানতো তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ্য রাসায়নিক নিয়ে। সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র। তার চোখে নারী মানে অমানুষ, ঠিক তার মায়ের মতো। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগ দিয়ে দুই ভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবু কাকাকে সে কিছুই বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না। তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি। পাগল বোঝে না, সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগ অব্দি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসতো। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকতো। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল, তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছে। পলাশ বুঝলো না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মাঝে যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায়। তাড়া দেয়, দ্রুত বের হ, বেরোতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মনি লাল হয়ে উঠল, অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে ম্যানেজারের। দলছুট হয়েছে ওদিকে সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগেলি যাওয়া সম্ভব নয় এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে। ওপারে বার্মা পৌঁছাতে পারলেই হলো। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা। সেটা পুলিশ জব্দ করলো। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়ে লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল, তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেড এজেন্ট আছে, তার হিসেব পলাশ নিজেও রাখে না। সেসব অন্য কেউ সামলাতো। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে, সেই না অন্য কেউ? অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে। রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি, আজ কোথায় বের হইয়েন না, অনুরোধ লাগে। কেন, বিশেষ কিছু হয়েছে? গাইগুই করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই। ভাই মানা করছে, আপনারে পাহারা দিতে কইছে। আমাকে? হ, বিশেষ কইরা আপনারে, গোটা বাড়িটাও। কেন, তা কিছু বলেনি? রতন জয়ামিনের বউয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি কড়া। ভাবি, আপনি বাইর হইয়েন না প্লিজ। অন্তু অবাক হলো। এমনভাবে বলছেন কেন? আমি কি খুব অবাধ্য? এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। অন্তু ভ্রু নাচায়। রতন মেকি হাসে। না মানে, আমরা জানি ভাইয়ের কথা আপনি শোনেন না। ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে। অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেলল। আপনারা ভয় পান আমাকে? হ, না মানে, না, ভয় না। আমি কি খুব অসভ্য? ছি, কি কন? তাই কইছি নাকি? আল্লাহ মাফ করুক। অমন কথা কমু নাকি? ও ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আছি বইলা কি অমানুষ হয়ে গেছি? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনারে খুব মান্যি করে। মানে আগে কোনোদিন কারুর সামনে থামতে দেই না জয় ভাইরে। আপনি। আচ্ছা, আচ্ছা, সেসব যাক। আপনার ভাইয়ের নম্বরটা দেবেন তো? অন্তুর ফোন জয় নিয়ে নিয়েছে। তুলির ফোন এনে নম্বর তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি, চলুন পিকনিক করি। আমি রান্না করব। দুপুরে সবাই খেতে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রু কুঁচকে চেয়ে থাকে। কয় বছর আগের কথা। অন্তু কতই না ডানপিটে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই। আজ সে রোজা রাখেনি।
প্রথম ২-৩ বার কল রিসিভই হলো না। পরে রিসিভ করেই জয় ঝাড়ি মারল একটা। বালডা আমার! এখন কল করছিস কেন? দাওয়াত খাইতে আসছি আমি? কি দরকার তোর? ফোন রাখ। ধমক মারল একটা। অন্তু শান্ত স্বরে বলে, আমি, আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হলো। ঘরবালি? আপনি কল করেছেন আমায়? অন্তু সেসব আন্তরিক পেঁচালে সায় না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আছি, ফিরবো আজই, চিন্তা করো না। ঠিক আছে আমি। আমি চিন্তা করি না আপনার। জয় হাসল। অন্তু বলল, রাজন আজকার মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়, হ, আমিও শুনলাম। রতন এসে দাঁড়ালো। অন্তুর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে। আমি বের কেন হব না? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের ব্যবসায় রেড মারছে বেআই বাড়ির লোকজন। তাতে আমার কি? আমাদের। আমি তুমি মিলে থাকি। আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশের লাগবে। এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই। তারপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না? কিন্তু পুরাতন মেলায় হিসেব রয়ে গেছে। জানো মনে হয় সেসব। আমরা পলাশরা ভুলি না। কিছুদিন চুপ করে থাকি, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গেছিল। তো সেদিন ফাইনালি বলল, তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলতো। যাও নাই, পারে নাই। অন্তুর নিঃশ্বাসের গতি বাড়ল। এরপর? এরপর কি? আমার উপর কৃতজ্ঞতা আসতেছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে। রতন বাধ্যর মতো আদেশ পালন করলো অন্তুর। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই। হতে? হতাম না। এই তো। আর কি? এই জন্যই একটু লাড়াচাড়া দিছি। এইটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমিই দিছি বেআই বাড়িতে লাড়াচাড়া। ব্যবসা হারায় পাগল শালা আরও পাগল হবে এবার। ফোয়ারায় ফেরোয়ার হয়ে ঘুরবে। বিপদ চারদিকে। বাড়ির আশপাশে ৩-৪ রকমের শত্রু ঘুরছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসি, বসে কথা বলবো নয়। ব্যস্ত আছি, এত কথা বলার পরিস্থিতি নাই। বন্ধু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না। অথচ এই বাড়িতে আসার পর বাইরের সব কিছু ভুলেই বসেছে। বাড়ির ভেতরেই একের পর এক যা ঘটে চলেছে। মুস্তাকিন মহান কোথায়? সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয়ামের শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে দু একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলেই কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ? অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনো বাচ্চাগুলো প্রায় ২ দিন না খাওয়া। অন্তু অস্থিরতা এবং ক্লান্তিতে সোফাতে বসে পড়ল। কি হচ্ছে চারদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজখবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানতো এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেবের স্টোররুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের। তবু মানুষগুলো নিরাপদ। মাঝার সিগারেট ফুঁকছে একটা বস্ত্রের উপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙুল দিয়ে, যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞাসা করলেন, ও পলাশ, তোমার কথা মতন এতকাল চুপ করে আছি, এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই দুই শালার চ্যাংড়ার পিছে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গুটাও, দুইটারে খতম করে দাও। আমি আমার বাড়ির মেয়ে এক শুয়োরের বাচ্চার কাছে বিয়ে দিছি। রাক্ষস, নটকির পো। পলাশ চোখ দুটো বুজে রেখেই বলল, মামা, কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাজার সিগারেট ফেলে আর একটা ধরালো। একের পর এক টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলো ভুলছি আমি? নেহাত বোন জামাই? না হইলে কবে বাইনচোত্রারে পুঁতে ফেলতাম। রিমির ওই বেজন্মার কাছে বিয়ে দেওয়া ভুল হয়েছিল সেই কালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই, তোমার হাতি দিব না দুইটারে। তুমি দিনের পর দিন থামায় রাখছো। নয়তো কবে দুইটারে জবাই করে ফেলতাম। খালি তুমি। নয়তো নয়তো কি করতে? পলাশ চোখ খুলে তাকায়। জল জলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে। মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে। কিছু বলতেও পারতেছি না। শোনো পলাশ ভাই, একবার ওই বাড়ি ঢুকলে সবগুলা মাগে মিনসের পেছন মেরে তবেই ফিরব। পলাশ হাসল। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাঁস ফ্যাঁসে হাসি। আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো। বলল, জয়ের বউ মেন ফ্যাক্টরি মাজু। ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করছে, শালার বাজেই পাল্টে গেছে। জয় আর জয় নাই। আমার সাথে কি কি না করছে, তবু কিচ্ছু কই নাই। কেন বলতো? হেসে উঠল জোরে করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারা আরো কালো হয়ে উঠেছে। সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা।
আজ ওই দুই শুয়োরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে জমজমাট। অথচ 10টা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে। বাপ চাচার নাম লুটপাট হয়ে গেছে। এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিবিদগুলারে আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিকমতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নাই। দেশের টেরোরিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসায় নিরাপত্তা দেবে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতন চালাবে, বর্ডার পার করবে। ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই। ওইটা চটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ। কিচ্ছু করি নাই সেই মেয়ের। নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে। পুরো লম্বা টান দিয়ে বলল, একটা মাগির কাছে হার মেনে গেল। সেই মাগিরে ছাড়বো না ওই দুইটারে? ক। দিন খারাপ চলছে। চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এসব? মাঝারের খারাপ লাগলো না পলাশের কথাগুলো শুনে। পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিস্যুর মতো হাতে রাখে। এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না। কারণ তারা তো আর রাজনীতিতেই নেই। সব ডাউন। নাম, খ্যাতি, ক্ষমতা সব গেছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছেই নেই অথচ থাকলে লাভ ছিল। এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা এরকম, আমার নেই, তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয়তো ধ্বংস হ। মাঝারের মনে এখন তাই চলছে। যে ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতার নামে বদনাম শুনতেই তার সান্ত্বনা লাগছিল। পলাশ চোখ বুজে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে। পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টম শেষে কাকার লাশ আসতে 2 দিন দেরি হবে। শুধু জয় হামজা না, তার নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে, যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয়ে বসিয়ে রেখেছিল। রক্ত ফুটছে ভেতরে। বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করল, কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার। এরপর সব শাস্তি মঞ্জুর, তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত স্বাদের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে, তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্য হয়ে পুলিশ খুঁজছে তাকে। তাকেই সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ড না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব কানে লাগে। নিঃশব্দ রাত। রাত 3টা বাজছে। অন্তু জায়নামাজের ওপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ। জয় উপর হয়ে বিছানায় পড়ে আছে। খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে। সে শুয়েছে মিনিট 10 হবে। রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তুর ধারণা, কাউকে টর্চার করে ঘরে ফিরছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে। অথচ বাড়ির ভেতর ঢোকেনি একবারের জন্যও। মাঝরাতে গোসল করার অভ্যাস পুরানো। ঝটপট গোসল করে এসে শুয়ে পড়ল। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে। এটা অন্তুর ধারণা। একজন নয়, একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়ালো। তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। অন্তুর মুখে খাবার রোচে না, গলা দিয়ে নামে না, খিদেও লাগে না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় উপুর হয়ে বালিশের উপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরমিন, বাইরে যাবি না? অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সে কথা শুনে। তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এ সময় বাগানে যাওয়া সম্ভব নয়। লোহার গেটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজার তালা ঝুলছে। অন্তু 2-3 বার টানল, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু এই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি। রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলান দিয়ে বসল অন্তু। রুমে যেতে ইচ্ছে করছে না। ঘুম আসবে না কোনোভাবেই। চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে ওঠে। চমকে তাকায়। অন্তুর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেল খুব কাছে। কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুহটা। আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে আছে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ। কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুটুরিতে বন্দী। আজ বুঝি আরও কিছু এসেছে। অন্তু টের পায় আমজা সাহেব এসে বসলেন পাশে। অন্তু কাঁধটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে। আমজা সাহেব বললেন, শক্ত হ অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে। এ নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি। একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি। পরক্ষণে গা ঝেড়ে উঠে তোকে তীরের গতিতে দৌড়াতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পৌরুষ কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে আসে, কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়ে। সেদিন আর রবে না হাহাকার,
অন্যায় জুলুম অবিচার। আচ্ছা, এটা একটা গজল। আমি তো এটা গাইতে পারি না। আমি শুনিনি, মানে শুনেছি, এক্ষুনি ইউটিউবে শুনলাম, কিন্তু আমি মানে গাইতে পারবো না। জাস্ট যেমনটা আছে আমি বলে দিচ্ছি। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তুর গাটা শিউরে ওঠে। সে ছটফটিয়ে উঠে দাঁড়ায়, দরজায় হাত রাখে। তার ভেতরে কাঁপুনি উঠেছে, উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর? নীরব যুদ্ধের দামামা। কোনো পুরুষের সাধারণ স্বরে গাওয়া এক সঙ্গীতের এত বিদ্রোহ থাকতে পারে? এত সুকরুণ, তবু যেন রণঝঙ্কার বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝনে স্বর ফের সুর টানে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলে মিলবে। অন্তু শরীরটা ঝাঁকি মেরে ওঠে। মনে মনে বলে ওঠে, ওরে টান, কে আপনি যুবক? এত বিরোধ অগ্নি। কখন আবার বলে ওঠে, মাশাল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়ে চেয়ে থাকে অন্ধকারেই সেই দরজার পানে। মাথাটা ঠেকায় সেখানে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের? অথবা পথহারা পথিকের পথ পাবার আশঙ্কা?